সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। ভোকেশনাল শাখায় অধ্যয়নরত নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দু, জিকে এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তোমাদের নবম সপ্তাহের বিল্ডিং মেইনটেনেন্স 2 প্রথম পত্র অ্যাসাইনমেন্টের যে নির্ধারিত কাজটি দেওয়া হয়েছে, নির্ধারিত অ্যাসাইনমেন্টের উত্তরটি দেখে নিই। তো নির্ধারিত অ্যাসাইনমেন্টের উত্তরটি দেখার আগে নির্ধারিত অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্র এক নজরে ভালো করে দেখে নিই। অ্যাসাইনমেন্ট নম্বর 4 অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে 22 অধ্যায় থেকে বৈদ্যুতিক লাইনে ব্যবহৃত ফিউজ। অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ বৈদ্যুতিক লাইনে ব্যবহৃত ফিউজের ধারণা উল্লেখ করে এর শ্রেণীবিন্যাস ও প্রয়োজনীয়তা বর্ণনা। এবার এখানে কিছু নির্দেশনা আছে, এই নির্দেশনাগুলো একবার ভালো করে পড়ে নিতে হবে। বৈদ্যুতিক লাইনে ব্যবহৃত ফিউজের ধারণা বর্ণনা করতে হবে, বৈদ্যুতিক লাইনে ব্যবহৃত ফিউজের শ্রেণীবিন্যাস বর্ণনা করতে হবে, বৈদ্যুতিক লাইনে ফিউজের ব্যবহারের প্রয়োজনীয়তা বর্ণনা করতে হবে এবং ফিউজ লিঙ্ক শনাক্তকরণ পদ্ধতি বর্ণনা করতে হবে। এরপর ছকের মধ্যে যে নির্দেশনাগুলো দেওয়া থাকে, এই নির্দেশনাগুলো অবশ্যই একবার ভালো করে দেখে নিতে হবে। নির্দেশক বৈদ্যুতিক লাইনে ব্যবহৃত ফিউজের ধারণা সঠিকভাবে লিখতে হবে। এরপর বৈদ্যুতিক লাইনে ব্যবহৃত ফিউজের শ্রেণীবিন্যাস, এখান থেকে 5টি শ্রেণীবিন্যাস লিখতে হবে। বৈদ্যুতিক লাইনে ফিউজের ব্যবহারের প্রয়োজনীয়তা সঠিকভাবে লিখতে হবে। এবার ফিউজ লিঙ্ক শনাক্তকরণ পদ্ধতি সঠিকভাবে বর্ণনা করতে হবে। তো এই নির্ধারিত নির্দেশনাগুলো মেনে আমাদের অ্যাসাইনমেন্টের উত্তরটি করতে হবে, তাহলে সর্বোচ্চ মার্ক নিশ্চিত করা যাবে। তো নির্ধারিত অ্যাসাইনমেন্টের উত্তরটি আমরা দেখে নিই। তো নির্ধারিত অ্যাসাইনমেন্টটির প্রশ্নপত্র অনুসারে 1 নং নির্দেশনা অনুযায়ী আমাদের লিখতে হবে বৈদ্যুতিক লাইনে ব্যবহৃত ফিউজের ধারণা। তো এখান থেকে তোমরা শুরু করবে। লেখাটি অস্পষ্ট, আমি একটু পড়ে দিচ্ছি। এছাড়াও ভিডিও ডেসক্রিপশনে পিডিএফ লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে উত্তরপত্রের পিডিএফটা ডাউনলোড করে দেখে নিতে পারো। দেখো, ফিউজ এক প্রকার নরম ধাতুর তার দিয়ে গঠিত বৈদ্যুতিক রক্ষণ যন্ত্র। সার্কিট দিয়ে প্রবাহিত হওয়ার সময় কারেন্ট এক নির্দিষ্ট উচ্চতম পরিমাণ অতিক্রম করলেই ওই তার গলে গিয়ে সার্কিটে কারেন্ট শূন্য ও অকর্মণ্য অফ করে দেয়। এতে ওই নরম ধাতু কিংবা তামার সরু এক টুকরো তারই শুধু পুড়ে যায়, ফলে কোনো দামি যন্ত্রপাতি কিংবা আসবাবপত্র নষ্ট হতে পারে না, কিন্তু সার্কিট খুলে যায় বলে এর অপর নাম কাট আউট। এরপর এখান থেকে এই চিত্রটি তোমরা আঁকবে, ফিউজের চিত্র। তো এটি হচ্ছে 1 নং নির্দেশনার উত্তর, এটুকু তোমরা এখান থেকে লিখে নিবে। এরপরে 2 নং নির্দেশনা অনুযায়ী আমাদের লিখতে হবে বৈদ্যুতিক লাইনে ব্যবহৃত ফিউজের শ্রেণীবিন্যাস বর্ণনা করতে হবে। তো এখান থেকে শুরু করবে তোমরা। গঠন অনুযায়ী ফিউজ 3 ধরনের, যথা রিওয়ারেবল ফিউজ, স্ক্রু প্লাগ ফিউজ এবং হাই র্যাপচারিং ক্যাপাসিটি ফিউজ। এখান থেকে এই 3টি পয়েন্ট লিখবে। এরপরে সংক্ষিপ্তভাবে বর্ণনা দিতে হবে। নিম্নদের সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া হলো। লেখাটা অস্পষ্ট, তোমরা পিডিএফ দেখেও লিখতে পারো অথবা তোমাদের বই থেকেও লিখতে পারো। তোমাদের বইয়ের বিল্ডিং মেইনটেনেন্স 2 প্রথম পত্রের 22তম অধ্যায়ে তোমরা এই বিষয়গুলো পেয়ে যাবে। দেখো, 1 রিওয়ারেবল ফিউজ, বাড়ির ওয়্যারিংয়ে যে ছোট বাটির মতো কাট আউট ব্যবহার করা হয় তার নাম ফিউজিং কাট আউট। এই কাট আউটে ফিউজ তার লাগানো হয়। কাট আউট অধিকাংশ জায়গায় চীনামাটির হয়ে থাকে। এতে চীনামাটির আবরণের উপর 2টো পিতলের বাঁকানো কন্ট্যাক্ট প্লেট আর তার উপর ফিউজ তার আটকানোর জন্য কন্ট্যাক্ট স্ক্রু থাকে। এর সাথে ফিউজ তার এঁটে দেওয়া হয়। কন্ট্যাক্ট প্লেট দুটোর মাঝখানে চীনামাটির দেয়াল থাকে। এখান থেকে এই পয়েন্টটি লিখতে হবে, এখানে চিত্র না আঁকলেও চলবে। এরপরে আমাদের এখান থেকে শুরু করতে হবে। তারকে এর উপর দিয়ে ঘুরিয়ে এক টার্মিনাল থেকে অন্য টার্মিনালে এনে এঁটে দেওয়া হয়। সমস্তটা একটা চীনামাটির ঢাকনার ভিতরে ঢাকা থাকে। ঢাকনার ভিতরের নিচের দিকে প্যাঁচ কাটা থাকে। ঘুরিয়ে ঘুরিয়ে সেই ঢাকনাকে আধারের সঙ্গে এঁটে দেওয়া হয়। তার পোড়া গ্যাস বেরিয়ে যাওয়ার জন্য ফিউজিং কাট আউটের ঢাকনার উপরে গোটা চাকের সেদা থাকে। 5 অ্যাম্পিয়ার সাইজের কাট আউট সবচেয়ে ছোট, আর তার সাব সার্কিট ব্যবহার হয়। আজকাল ব্যাকেলাইটের আধার আর ঢাকনাওয়ালা কাট আউট তৈরি হয়েছে। এখান থেকে এই প্যারাটি লিখে নিতে হবে। এরপর 2 নং যে পয়েন্টটি রয়েছে সেটা হচ্ছে স্ক্রু প্লাগ ফিউজ।
এরকম ফিউজকে কার্টিস ফিউজ বলে। এ জাতীয় ফিউজ আরও নিরাপদ। আসল যে অংশে ফিউজ তার থাকে তা বন্দুকের কার্টিজের মতো বলে এর নাম কার্টিস ফিউজ। কার্টিসটি একটি দুদিক খোলা চীনামাটির চোঙ। একবার ফিউজ পুড়ে গেলে কার্টিজের সবটাই ফেলে দিতে হয়, এতে খরচ বেশি পড়ে। এরপরে 3 নং পয়েন্টে আমাদের লিখতে হবে। এরপরে হাই র্যাপচারিং ক্যাপাসিটি ফিউজ। হাই র্যাপচারিং ক্যাপাসিটি ফিউজ এক বিশেষ ধরনের কার্টিস ফিউজ। এর বহিরাবরণ এমন এক সিরামিক বস্তুর সাহায্যে তৈরি যার ভিতর দিয়ে তাপ সহজে চলাচল করতে পারে না, আর উষ্ণতার পরিবর্তন ঘটলেও যার আয়তনের কোনো পরিবর্তন হয় না। ভিতরে যথেষ্ট চাপ সৃষ্টি হলেও এই আবরণ তা সহ্য করতে পারে। হাই র্যাপচারিং ক্যাপাসিটি ফিউজের দাম অন্যান্য সমগোত্রীয় ফিউজের তুলনায় কিছুটা বেশি, আর একবার পুড়ে গেলে এই ফিউজের সবটাই ফেলে দিতে হয়। কিন্তু এই ফিউজ ব্যবহারের কতগুলি বিশেষ সুবিধা পাওয়া যায় বলে কার্যক্ষেত্রে এর ব্যবহার যথেষ্টই দেখা যায়। এরপর এখান থেকে চিত্রটা আঁকতে পারো, চিত্র না আঁকলেও কোনো সমস্যা নেই। এই ছিল 2 নং নির্দেশনার উত্তর। এরপর আমাদের লিখতে হবে 3 নং নির্দেশনা অনুযায়ী বৈদ্যুতিক লাইনে ফিউজের ব্যবহারের প্রয়োজনীয়তা। তো এখান থেকে তোমরা হেডিং দিয়ে লিখবে। বৈদ্যুতিক লাইনে ফিউজ ব্যবহারের সুবিধাগুলো নিচে দেওয়া হলো। 1. বৈদ্যুতিক লাইন, মেশিন প্রভৃতি রক্ষা করার কাজে হাই র্যাপচারিং ক্যাপাসিটি ফিউজ যতটা সহায়তা করে, সমপরিমাণ কাজ অন্য কোনো ব্যবস্থার সাহায্যে পেতে গেলে খরচ অপেক্ষাকৃত বেশি পড়ে। এখান থেকে এই পয়েন্টটি লিখবে। এরপরে 2 হচ্ছে লাইনে শর্ট সার্কিট দেখা দিলে এই ফিউজ চমৎকার কাজ করে। 3. দীর্ঘদিন চালু থাকলেই এই ফিউজের কারেন্ট বহন ক্ষমতা কখনো আপনা থেকেই কমে যায় না। 4. লাইনের কারেন্ট যত বেশি বিপজ্জনক অবস্থায় পৌঁছায়, এই ফিউজের তার তত তাড়াতাড়ি গলে গিয়ে বিদ্যুৎ প্রবাহ বন্ধ করে দেয়। এবার 5. কার্যক্ষেত্রে অন্যান্য যে কোনো ফিউজের তুলনায় এই ফিউজ অনেক বেশি নির্ভরযোগ্য। এটি হচ্ছে 3 নং নির্দেশনার উত্তর। এই 5টি পয়েন্ট লিখে নিবে। এরপরে 4 নং নির্দেশনা অনুযায়ী আমাদের লিখতে হবে ফিউজ লিঙ্ক। ফিউজ লিঙ্ক বলে হেডিং দিতে হবে। এরপর এখান থেকে যে প্যারাটি আছে, প্যারাটি স্পষ্ট, আমি আর পড়ে দিচ্ছি না। এখান থেকে তোমরা এই প্যারাটি লিখে নেবে। এরপরে আমাদের এই ছকটা আঁকতে হবে। এখান থেকে যেভাবে ছকটা আঁকা আছে, ফিউজের নিরাপদ বহনযোগ্য কারেন্ট, ফিউজের গলন কারেন্ট এবং ফিউজ এলিমেন্টের সাহায্যে গেজ মান মিলিমিটারে দেওয়া আছে। এখান থেকে যে কটি দেওয়া আছে সবগুলোই লেখার চেষ্টা করবে। কয়েকটা কম লিখলেও হবে, তবে সবগুলো লেখাই ভালো। তো এই ছিল নির্ধারিত প্রশ্নপত্র অনুসারে অ্যাসাইনমেন্টের উত্তর। আমি যেভাবে বললাম ঠিক একইভাবে তোমরা যদি খাতায় উপস্থাপন করতে পারো, তো আশা করা যায় তোমরা সর্বোচ্চ মার্ক নিশ্চিত করতে পারবে।